আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আমি বলেছি যে ঐতিহাসিক পলাশী দিবস 23শে জুন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমরা একটি প্রামাণ্য ফেসবুক লাইভ প্রোগ্রামে ঘোষণা করেছি, যেখানে আমরা শুধু কথা বলবো না, আমরা কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। শুধু কথা বলবো না, কিছু ইতিহাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এখানে শুধু কথা হবে না, আপনারা যদি ফুটেজগুলো ফলো করেন, এখানে যেসব ছবিগুলো দেখানো হবে সেগুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আমার বিশ্বাস যে আজকের এই প্রোগ্রামটি থেকে আপনারা অনেক অনেক তথ্য পাবেন। আমি ভূমিকার কথা না বাড়িয়ে আজকে যারা আমার এই অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যুক্ত করছি আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, বিশিষ্ট লেখক এবং সাংস্কৃতিক সংগঠক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যুক্ত হচ্ছেন আবিদুর রহমান, সাংস্কৃতিক সংগঠক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে যুক্ত হচ্ছেন কবি আসাদ বিন হাফিজ। জাযাকাল্লাহ, আপনি যুক্ত হয়েছেন। এরপরে যুক্ত হচ্ছেন ইব্রাহিম বাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুক্ত হয়েছেন শাহজাহান কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মনে হতে পারে যে এই 6 জন আমরা কেন আজকে আমাদের এই ফেসবুক লাইভে? আরো তো অনেক বক্তা আছে, অনেক গুণীজন আছে, এবং আমার বিশ্বাস যে আমাদের 6 জন থেকেও অনেক অনেক প্রাজ্ঞজন এই বিষয়ে কথা বলতে জানেন, এই বিষয়ে তারা আলোচনা করার, এক কথা বলতে অধিকার রাখেন। কিন্তু এই 6 জনকে নিয়ে বসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এই 6 জনের মধ্যে আমার বড় হচ্ছে 2 জন, বাকি 3 জন হচ্ছে আমার ছোট, বা একজন সমবয়সী হতে পারে। তার মানে হচ্ছে এই বড় ছোটর মধ্যে আমরা বড় ভাই, ছোট ভাই, আবার বন্ধু, এবং সেটা অনেক দিনের, একদিনের নয়। এবং আজকের প্রোগ্রামের মাধ্যমে যারা তরুণ সাহিত্য সংস্কৃতি কাজ করছে তাদের শিখার বিষয় থাকবে, সেটি হচ্ছে আমরা যারা সাংস্কৃতিক কাজ করছি আমাদের ইতিহাস ঐতিহ্যের ব্যাপার জানতে হবে, পাঠ করতে হবে, ভ্রমণ করতে হবে, দেখতে হবে। এগুলো যখন সবকিছু আসবে একসাথে, তখন কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়ে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবো। তো আমি এই 6 জনকে, আমরা 6 জন মিলে যুক্ত হয়েছি এই জন্য যে আজকে যে বিষয়, এই বিষয়ের সাথে আমরা 6 জন ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি ভূমিকার কথা না বলে কিভাবে জড়িত ছিলাম সেটা দিয়ে শুরু করি। তো আমি শুরুতে বলেছি যে আজকে বিষয়ে পলাশী 23শে জুন। মূলত আমরা এই 6 ভাই, বন্ধু, বড় ভাই, ছোট ভাই, আমরা 14 দিন আমরা ভারতের বিভিন্ন প্রান্তরে সফর করেছিলাম। সেটা অনেক বছর আগে। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন সেই সফরকে আপনাদের সামনে নিয়ে আসার, সেই সফরে আমরা ইতিহাসের যেসব বিষয়গুলো পাঠ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বছর পরেও এই সুযোগটা করে দিলেন, আমাদের 6 জন ভাইকে সুস্থ রেখেছেন, মাবুদের অনেক বড় মেহেরবানি। আমি ভূমিকায় কথা অনেক হয়ে গেল, কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি একটি ফুটেজে। সকল রাজধানী কিন্তু নদীর কাছে, যেমন সোনারগাঁ, অনেকগুলো নদীর মোহনার ভিতরে সোনারগাঁ। স্মল ফাইটার কামান, আর এটা 8 থেকে 10 বার ফায়ার করা হতো, আর ব্যবহার করেছেন ফরাসি যুদ্ধ থেকে ইংরেজরা। এগিয়ে চললাম। একটু আপনার ইতিহাসটা শুনবেন, বুঝছেন ইতিহাস গৌরবময় ইতিহাস ছিল, এখন সেই গৌরবময় আছে। এই হাজারদুয়ারি মিউজিয়ামের মধ্যে স্যার এখনো উপরে 9খানা বিশাল বিশাল ঘর, একটা গোল মতন বারান্দা, নিচে অস্ত্রাগার।
এই নিয়ে মিউজিয়াম ডিক্লেয়ার করা হচ্ছে, ভালোভাবে শুনে নেবেন। আর মাঠের মাঝখানে ছোট্ট ছোট মসজিদ, ওটার নাম মদিনা। হ্যাঁ, এই মদিনা। সিরাজের নানা আলীবর্দী খান হজ করে কি এসে কিছু মাটি নিয়ে আসেন, মক্কা মদিনা মাটি এনে তার আদর নাতি সিরাজকে দেন। সিরাজ ওখানে মদিনা মাটি দিয়ে মদিনা বানান স্যার। আরে হাজারদুয়ারি স্যার, একটা কথা বলে দিই, হাজারদুয়ারি তৈরি করা ছিল সিরাজের মৃত্যুর 72 বছর বাদে। আর এটা তৈরি করেছিলেন মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন শাহ, অর্থাৎ 5th জেনারেশন অফ মির্জাফর। পলাশির যুদ্ধক্ষেত্রে মির্জাফর বা নবাবের সৈন্যকেও ব্যবহার করেনি। আর পলাশির যুদ্ধক্ষেত্রে মাত্র 4জন সেনাপতি যুদ্ধ করেছিলেন, যেমন মীর মদন আলী খান, মোহনলাল কাশ্মীরি এবং নঈ সিং হাজারি, বাহাদুর আলী খান, খাজা আব্দুল হাদি এন্ডাই কেবলমাত্র পলাশির যুদ্ধে জীবন দিয়েছিলেন। নদীর পাড়ে মরছেন, এদিক দিয়ে তো পার হচ্ছে। সেটা মনে করেন যে জি, আমি প্রথমেই ওবায়দ ভাইকে অনুরোধ করবো। ওবায়দ ভাই কি দেখলেন বলেন দেখি। ধন্যবাদ বহুদিন পর 2009 সালে আমাদের এই সফরটা হয়েছিল। 11 বছর পর আমরা আমাদের অতীতের দিকে ফিরে গেলাম। আর এই ফুটেজের মধ্য দিয়ে আমরা একটা ইতিহাসের কাছে ফিরে গেলাম। মূলত আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম আমাদের গর্বের ধর, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যে রাজধানী মুর্শিদাবাদ, যেই রাজধানীকে কেন্দ্র করে বাংলা, বিহার, উড়িষ্যার শাসনভার তারা পরিচালনা করতেন। আলীবর্দী খান যেই ঐতিহ্যের ধারাবাহিকতা রেখে গেছিলেন, সিরাজ সেটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেই মুর্শিদাবাদে আমরা গিয়েছিলাম, আমরা যেন ইতিহাসকে সেখানে দেখতে পাই। দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম যে ইতিহাসে যেভাবে পাঠদান করা হয়ে থাকে, ইবনে খালদুন যেটাকে বলেছেন, হিস্ট্রি ইজ রিটেন বাই দি ভিক্টর, ইতিহাস সবসময় বিজয়ীরাই রচনা করে। সেদিন সিরাজের সেনাবাহিনীকে ইংরেজের ফেসবুক লাইভে আছে বেনিয়া বাহিনী এবং ইংরেজের বেনিয়া বাহিনী পরে কথা বলি এবং অন্যরা সকলে মিলে তাদের সাথে যারা মীর জাফর আলী খান সহ যে বিশ্বাসঘাতকেরা ঐক্যবদ্ধ হয়েছিল, তারা মিলে সিরাজের সেনাবাহিনীর যে ষড়যন্ত্রমূলক পরাজয় ঘটায়, সেই পরাজয়ের পর থেকে যে নতুন ইতিহাস রচনা হয়েছে, আমরা গিয়ে দেখলাম সেখানে সিরাজের কোনো কাহিনী নেই, সিরাজের কবরের কোনো বড় ধরনের অস্তিত্ব নেই, সেখানে সিরাজের কোনো গৌরব গাথা নেই, বরং সেখানে মীর জাফর আলী খানের বংশধরদের নতুন নতুন ইতিহাস আছে, তাদের কবর আছে, তাদের তৈরি করা ইতিহাসের আমরা একটা পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। এটাই আমরা দেখতাম আর কি। জি, কবি আসাদ বিন হাফিজ, আপনার প্রতিক্রিয়া কি? আপনি যেটা দেখলেন সংক্ষেপে। আমার প্রতিক্রিয়া তো একই রকমের। মুর্শিদাবাদ যাওয়ার পর, দেখার পর আমার ধারণা পাল্টে গেল। আমরা সিরাজকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, আর মীর জাফরকে আমরা বিশ্বাসঘাতকতা করার জন্য ঘৃণা করি। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে রাজা ধীরাজের মতো মীর জাফর বহাল তবিয়তে আছেন, আর সিরাজের অবস্থা উনি একটা গ্রামের মধ্যে আছেন। এই হচ্ছে বাস্তবতা। আমার প্রশ্ন হচ্ছে যে আবার যখন আমরা স্বাধীনতাটা অর্জন করলাম 200 বছর পরে পলাশী, সেই 200 বছর পরে 200 বছরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমরা যখন করি, তখন কিন্তু হিন্দু মুসলমান উভয়ে মিলেই আমরা এই আন্দোলন করেছি। একদিকে গান্ধী, একদিকে কাদের আজম, প্যাটেল, মোহাম্মদ আলী, এরকম দুই পক্ষে প্রচুর
ইয়ে ছিল, আমরা দুই জাতি সম্মিলিতভাবে মানে ভারত এবং পাকিস্তানের জন্য তখন লড়াই করেছে। সেই ক্ষেত্রে আমরা এই স্বাধীনতার পরে কেন সিরাজকে সামনে আনতে পারি নাই? সিরাজ কেন গ্রামে পড়ে রইলো, আর মির্জাফর কেন অদ্যাবধি মানে বহাল তবিয়তে সেখানে রইলো? এই প্রশ্নটার আমি কোনো জবাব পাইনি। জি, আবিদুর রহমান, আপনার কি জবাব এই প্রশ্নে, যেটা আসাদুদ্দিন হাফিজ বললেন? আপনার কি জবাব আছে এই প্রশ্নের? যে সেখানে মানে সিরাজউদ্দৌলা অবহেলিত, মির্জাফর সেখানে খুব সম্মানিত একটা জায়গায়। আসলে সিরাজউদ্দৌলার যে পতন হয়েছিল সেখানে আসলে মুসলমানদের পতন হয়েছিল। মুসলমানদের পতন হওয়ার কারণেই এই পাক ভারত উপমহাদেশ ভাগ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে মুসলমানদেরকে সেভাবে স্পেস দেওয়া হচ্ছে না বলেই আজকে সেই ইতিহাসটা, মুসলমানদের ইতিহাসটা উঠে আসেনি। যেমন আমরা অনেক বড় আশা করে গিয়েছিলাম সেই পলাশীতে, আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম যে আমরা রিটার্ন টিকিট নিয়ে চলে আসবো। আমাদেরকে নবাবের কবর দেখতেও নিয়ে যাওয়া হলো, নবাবের কবরস্থানে, বিশাল কবরস্থান। তার মধ্যে আমরা মনে করলাম যে নবাব সিরাজউদ্দৌলার কবরকে পেয়ে যাব, কিন্তু পেলাম না, পেলাম মির্জাফরের কবর। সেটাই নবাবের কবর হিসেবে আমাদেরকে দেখানো হলো। এরপরে যখন আমরা সিরাজউদ্দৌলার কবর দেখতে যাব, সেটা ভাগীরথী নদীর অপার পাড়ে যেতে হবে, যাবার কোনো যানবাহন নাই। আমি সহ কয়েকজন ফিরে আসলাম, মানসুর ভাই, ওবায়দ ভাই সহ দেখতে গেলেন। আমরা ওই রিটার্ন টিকিট নিয়ে ফিরে আসলাম, মানসুর ভাই, ওবায়দ ভাই ওই টিকিট মিস করলেন, পরবর্তী ট্রেনে আসলেন। এইভাবে যারা নবাব সিরাজউদ্দৌলাকে দেখতে যায় পলাশীতে, অনেকেই না দেখে ফিরে আসে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা জাতির যারা দায়িত্বে তাদেরকে বিষয়টি চিন্তা করা উচিত। জি, আবিদুর রহমান, আপনার সংক্ষিপ্ত অনুভূতি। ইব্রাহিম বাহারি। আসলে আমরা ওবায়দ ভাই, আসাদ ভাই সহ ওনাদের আলোচনায় যে জিনিসটা বুঝলাম বা যেটা আমরা এখন বলতে চাচ্ছি, যে ভারতীয় উপমহাদেশের দীর্ঘদিনের যে ইতিহাস, এখানে প্রায় 1000 বছরের মতো মুসলমানরা শাসন করেছিলেন। তার ধারাবাহিকতার একটা অংশ ছিল নবাব সিরাজউদ্দৌলার শাসনকাল। কিন্তু নবাবকে যখন পদচ্যুত করা হয়, উনি যখন গদিচ্যুত হয়ে পালিয়ে যান, এরপরে একজন মুসলমান মসজিদের ইমামের বিশ্বাসঘাতকতার কারণেই তাকে কিন্তু আবার ইংরেজরা পেয়ে যায়। তাকে হত্যা করা হয়, তার লাশটাকে ফেলে রাখা হয় ময়লার স্তূপের মাঝে। তাকে এমন একটা জায়গাতে কবর দেওয়া হয়েছে যে কবরটা আজকে নিচ্ছিন্ন হয়ে গেছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যুগে যুগে সত্যকে অস্বীকারীরা সত্যকে মিথ্যে প্রতিপন্ন করে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গে যাওয়ার পরে যেটা দেখলাম, যে নবাব মীর জাফর আলী খানের পরিবারের 1100 ব্যক্তির কবরস্থান বিশাল এরিয়া জুড়ে এবং অনেক চাকচিক্যর মাঝে রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে মীর জাফর আলী এই নামে কোনো ব্যক্তির নামে রাখা হয় না, কারণ মানুষ এটাকে গালি হিসাবে জানে। মীর জাফর বলা হয় যে কেউ যদি কারোর সাথে বেইমানি করে তাকে মীর জাফর বলা হয়। অথচ আমরা সেখানে গিয়ে দেখলাম যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। মীর জাফর হচ্ছে সেখানকার বর্তমানে মানুষের অন্তরের মাঝে গেঁথে আছে একজন নবাব হিসাবে এবং মুসলমানদের নেতা হিসাবে। এটার কারণটা কি? কারণ হচ্ছে সত্যকে অস্বীকার করা। বর্তমান বিশ্বে দুইটা জিনিস, যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা কিন্তু বলা হচ্ছে না। আমরা এখান থেকে শিখলাম যে আসলে যেই পরিস্থিতি হোক না কেন, যেই ধরনের পরিবেশ তৈরি হোক না কেন, সত্যকে অবশ্যই সত্য বলতে হবে, মিথ্যাকে অবশ্যই মিথ্যা বলতে হবে। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসে অস্বীকার করা হয়েছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলার কীর্তিকে কখনো অস্বীকার করতে পারবে না, সেটা হয়তো একটা অংশ মনে করে। আজকে বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের মাঝে যারা ডানপন্থী বামপন্থী হিসেবে চিহ্নিত, কোন পন্থীর কাজে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু খলনায়ক হিসেবে চিহ্নিত নয়, তিনি নবাব হিসেবে কিন্তু আছেন। কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা এর জন্য মনে করি যে আমরা আরো ডিটেইলস আলোচনা করব ইব্রাহিম বাহারি, তো আমরা সামনে আলোচনা করব। শাহজাহান কবির, আপনি একটু আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ মানসুর ভাই, আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাই যে এই সকল গুণী মানুষের মধ্যে আমার মতো একটা নগণ্য একজন ব্যক্তিকে আপনাদের মাঝে সেই সফরেও রেখেছিলেন এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে রেখেছেন, সেজন্য আপনাদের বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই। এটি একটি আমার জীবনের জন্য
একটি স্মরণীয় সফর। এরপরেও আমার জীবনে বহু সফর আমি করেছি, কিন্তু এই সফরটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সফর, এবং এই গুণীজনরা আমার সাথে ছিলেন, আমি তাদের সাথে ছিলাম, সফর করেছি। ভারতে 14 দিনের যে সফর ছিল, আমি আপনাদের সবার ছোট, এবং তখন তো আরো ছোট ছিলাম, আজ থেকে প্রায় 2009 সাল, 11 বছর আগে, তখন আরো বেশি ছোট ছিলাম। তো এই ছোট একজন মানুষকে আপনাদের সাথে করে নিয়ে গিয়ে 14 দিন ভারতের বিভিন্ন জায়গাগুলো দেখিয়েছেন। আমি জ্ঞানগর্ভ আলোচনায় যাব না, কারণ আমাদের এখানে জ্ঞানগর্ভ আলোচনার জন্য আপনি আছেন, আমাদের আজম ওবায়দুল্লাহ ভাই আছেন, কবি আসাদ বিন হাফিজ আছেন, যারা এর ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলবেন। আমি সফরের জাস্ট চুটকি বিষয়গুলো, জাস্ট মজার ব্যাপারগুলো আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সাথে রেখেছিলেন, এখনো রাখছেন, আমি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এক্সিকিউটিভ ওষুধ সিনিয়র ম্যানেজার। ঠিক আছে, আমরা যেটা আলোচনা হচ্ছিল যে মুর্শিদাবাদে আমরা প্রকৃত হাজারদুয়ারিতে আমরা সিরাজউদ্দৌলা খুঁজে পাইনি, আমরা পেয়েছিলাম ভগীরথী নদীর ওপারে, এবং আমরা মানে আসাদ বিন হাফিজ সেখানে ছিলেন, এবং সেই যাওয়াটা কিন্তু খুব মানে একটু কষ্টের যাওয়া ছিল। আমরা একটু শেয়ার করি। আমাদের রিক্সা ছিল না, আমাদের ঘোড়া গাড়িতে যেতে হলো, এবং সেই জায়গার ভগীরথী নদীর তীরে এই গাড়িটায় চড়ে আমরা যাচ্ছিলাম নবাবের কবর জিয়ারত করতে। জি, চিকন একটা রাস্তা, এই নদী পার হচ্ছি, সেই চিরসবুজ কবি আসাদ বিন হাফিজ 11 বছর আগের। জি, আসাদ বিন হাফিজ, এই যে মানে নদী পার হওয়া, তারপরে রিকশায় করে এলাহিগঞ্জ এই যে যাওয়া, আপনার সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন দর্শকদের সাথে সংক্ষেপে। আমি তো সেটা শুরুতে বলেছিলাম যে আসলে নদীর পার হয়ে আমরা আসলে একটা গ্রামের মধ্যে গিয়েছিলাম, এবং এই ছোট চিকন রাস্তাটা পার হয়েছে আমরা ঘোড়ার গাড়ি দিয়ে। তারপর নদী পার হতে হয়েছে, ওখানে নদী পারের জন্য যে আমাদের দেশে যে ব্যবস্থা আছে এরকম ব্যবস্থায় কোনো আলাদা নৌকা নাই, মানে যেটি মানে কমন থাকে সেই কমন নৌকা। আমরা ভাড়া করে কোনো নৌকা নিয়ে যাব সেই সুযোগও ছিল না। আমরা কমন নৌকাতে উঠে কোনো রকম নদীর উপরে যাই। উপরে একটা বড় গাছ ছিল, গাছটার উপরে আমরা যখন উঠি তখন সেখানে এই 2-3টা রিক্সা ভ্যান এগুলো ছিল, তেমন কিছু ছিল না। আমরা হেঁটে যাব না ভ্যানে যাব এই চিন্তা করতে করতে পরে বললো যে ঠিক আছে আমরা ভ্যানে গিয়ে আমরা গেলাম, কিন্তু গিয়ে আমাদেরকে যে জায়গাটায় ঢুকানো হলো সেখানে আবার আমাদেরকে টিকিট কাটতে হলো, এবং সেখানে টিকিট কাটতে হলো। সেইখানে ভিতরে মসজিদ আছে, এরপরে ওই কবরগুলো আছে, কবর অনেকগুলো কবর সেখানে। নবাবের কবর ছাড়াও নবাবের সাথে যারা ছিলেন তাদের কবরগুলো ওখানে আমরা দেখেছি। তো এইখানে আমরা ওনাদের কাছ থেকে কিছু বিবরণও শুনেছি। জি, আমরা একটু আসাদ ভাই আমরা বিবরণটা এবার তাদের কাছ থেকে শুনি যারা সেই কবরগুলোর সংরক্ষণ করছেন, তাদের কাছ থেকে শুনলে আমার মনে হয় যে ভালো লাগবে। পলাশির যুদ্ধে যখন 1757 সালে সিরাজকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছিল, তখনই কিন্তু সিরাজ মুর্শিদাবাদ ছেড়ে ছদ্মবেশ ধরে কিন্তু পালিয়ে যাচ্ছিল বাবার দেশে, মানে অ্যাকচুয়ালি মুঙ্গের বিহারে। তখন কিন্তু সিরাজ পুরোপুরি ছদ্মবেশটা করতে পারেনি, পায়ের নাগারা জুতোটা কিন্তু তিনি খুলতে ভুলে গেছিলেন। উনি ছিল ওনার বউ লুৎফান্নেসা এবং বাচ্চা মেয়েটা। আর সেই বাচ্চা মেয়েটার খাওয়ারের আশ্রয় খুঁজতে খুঁজতে চলে যায় দানেশ ফকিরের কাছে। আর সিরাজ জানতো না যে দানেশ ফকির এনে আমাদেরকে ধরিয়ে দেন। ওনার কাছে আশ্রয় নেন। উনি যখন সিরাজদৌল্লাকে ধরিয়ে দেন তখন সিরাজদৌল্লাকে মির্জাফরের বাড়িতে বন্দী করা হয়, আর সেটার নাম হচ্ছে নিমকরাম দেউরি। সে যখন সিরাজদৌল্লা যখন যুদ্ধে হেরে গেলেন তখন কিন্তু সিরাজদৌল্লা
এবং গোলাম হোসেন ওরা কিন্তু দুইজন মিলে এখানে আমাদের হিরাজিল প্রাসাদে চলে আসেন। এখনো কিন্তু যাত্রা থিয়েটারে বলে যে কোনো উপায় নেই গোলাম হোসেন, আর কোনো উপায় নেই, এখন তুমি দেশ বাঁচাও। তখনই কিন্তু এই গোলাম বলেছিল, জাহাপনা আমি থাকতে আপনার কিছু হতে দেবো না, আপনি এক কাজ করুন, এখান থেকে ছদ্মবেশ নিয়ে আপনি চলে যান, বাকিটা আমি দেখছি। এই গোলাম কিন্তু সিরাজকে, সিরাজের বউ লুৎফা এবং ওনার মেয়েকে উম্মত জোহরাকে, এই তিনজনকে ভগবানগুলো নৌকা ঘাটে চাপিয়ে দিয়ে ওনাদেরকে ওদিকে পাঠিয়ে দেন। উনি ওখান থেকে ব্যাকআপে এসে সিরাজের পোশাক পরে সিরাজের সিংহাসনে বসে যান। এই কারণে বসে গেছিলেন যে সবাই দেখলে ভাববে কি যে সিরাজদৌল্লা বসে আছে। পরে যখন নাকি চিনতে পারলো সিরাজ নয় গোলাম হোসেন, তখনই নাকে মেরে তারপরে সিরাজের উপরে ঘোষণা করে সিরাজকে ধরানো হয়। কুচমতে ভেতটাতে একটা ঘর ছিল, সেই ঘরটা ইদানিং এখন নষ্ট হয়ে গেছে। ওই ঘরটা হচ্ছে সিরাজদৌল্লার বউ লুৎফান্নেসার ভিটে। আরবিতে লেখা আছে না? আরবিতে লেখা আছে। সিরাজের কবর, এটা সিরাজের কবর, সিরাজউদ্দৌলা কবর কোনো অযত্নে আছে। আমরা সেখানে আমিও কবি আসাদ বিন হাফিজ জিয়ারত করেছিলাম। পাশে একটা মসজিদ আছে, মসজিদটা সিরাজউদ্দৌলা খালু নওয়াজ মাহমুদ খান, যিনি ঢাকার নবাব ছিলেন, অর্থাৎ বাংলার নবাব, উনি এই মসজিদটা 1750 খ্রিস্টাব্দে নামাজের জন্য নির্মাণ করেছিলেন। মতিঝিলটা যখন খনন হয়েছিল, তার মাটি থেকে ইটের উপরে প্রথমেই মসজিদটা নির্মাণ করা ইতিহাসে লিখিত আছে। এই মসজিদটা 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। দুঃখের বিষয়, এই মসজিদে যে ইমাম সাহেব, তার মাইনে এখনো মাসে 10 টাকা। মাসে 10 টাকা। আমি এই জায়গাটা মোতাবালি, মানে এই জায়গাটা দেখাশোনা করি কেয়ারটেকার, আমি এখনো মাসে 50 টাকা মাইনে পাই। আমার বাবা দাদু 5 মানে এইভাবেই চলে আসছে। এটা কি সরকার দেয়? এটা সরকারের মাধ্যম দিয়ে, কিন্তু এটা একটা নবাবের ট্রাস্ট ফান্ড। ওই সময় যে 10 টাকা যে মূল্য ছিল সেটাই ধরে রেখে, আর টাকার যে মান কমেছে সেটা এটার বাড়ে নাই। আমি কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করছি এতটুকু। নামটা আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন। আচ্ছা, 10 টাকা ইমামের বেতন। ওবায়দ ভাই কিছু বলবেন? মানে যে প্রতিবেদনটা সেখানে দেখেন যে কেয়ারটেকারের বেতন হচ্ছে 50 টাকা, আর 10 টাকা হচ্ছে এখনো বেতন। অবহেলাটার মানে এটা আমাদের জন্য খুব একটা দুর্ভাগ্যজনক বিষয়। আসলে এই বিষয়ে আমি মনে করি ভারত সরকারের কিছু করার ছিল। ভারতীয় উপমহাদেশের সম্পূর্ণ ইতিহাসটা ভারতেরই গৌরব। এটাকে আলাদা করে মুসলমান হিন্দুর ইতিহাস হিসেবে দেখা উচিত হবে না। মুর্শিদাবাদের ইতিহাস, নবাবের ইতিহাস, এটি বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটি গৌরব। তখন তো একটা দেশ ছিল, তো তখন তো একটাই দেশ ছিল, তাই না? হ্যাঁ, একটা দেশ ছিল। এবং আমি বলবো যে দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যেগুলো ঐতিহ্যের অংশ, সেগুলো কিন্তু ধর্ম দিয়ে ভাগ হয়ে যায়নি। ভারতে আমরা দিল্লি অংশে গেলে দেখবো যে সেখানে যে মুসলমানদের বড় বড় স্থাপনা আছে, সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভারত সরকার পেয়ে থাকে। আজকে যদি সিরাজউদ্দৌলার এই ইতিহাসকে এখানে ঠিক মতো সংরক্ষণ করা হতো, তার কবরকে, তার পরিবারের যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলোকে যদি সংরক্ষণ করা হতো, তাহলে আজকের প্রজন্ম ইতিহাসের সাথে পরিচিত হতো এবং আজকের প্রজন্মের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হতো যে আমরা নবাব সিরাজউদ্দৌলার উত্তরাধিকার, যিনি নৈতিকতার বিচারে, শৌর্য বীর্যের বিচারে আমাদের সামনে একজন বিরাট সম্মানের অধিকারী। এবং শেষে দেখেন, শেষে কিন্তু এই মুর্শিদাবাদের, আমি একটা ফুটেজ দেখাচ্ছি, সেখানে এই মুর্শিদাবাদেরই আপনার মানুষ তারা কি বলছেন দেখেন। এত বড় বেঈমানি বিশ্বাসঘাতকতা করতে পারে, আমাদের কবে ছাড়বে না? আমরা তো বাইরে থেকে এসেছি স্যার। ব্রিটিশরা কিন্তু মুর্শিদাবাদের লোককে বিশ্বাস করতো না স্যার। জানে যে মুর্শিদাবাদের লোক নিজের লোককে যদি নিজে খুন করতে পারে, নিজেদের বিরুদ্ধে যদি আমাদের লোভে, সিংহাসনের লোভে, তাহলে কি না করতে পারে এরা? নিজের মাটিকে পর্যন্ত বিক্রি করে খেয়ে নিতে পারে এরা, এমন লোক। না হলে স্যার ব্রিটিশরা কোনোদিন 200 বছর রাজত্ব শাসন করতে পারে? 200 বছর স্যার। ওই কত দূর থেকে আইছে, কত দূর থেকে এসে। আর মানুষ স্যার অ্যাকচুয়ালি ওদের
সুযোগটা তো দিয়েছিল আমাদেরই মুর্শিদাবাদের লোক, আমাদের লোকে। না হলে পারতেন না। জি, আসাদুদ্দিন হাফিজ, আসাদুদ্দিন হাফিজ আপনি তো একদম সরজমিনে ছিলেন এই আলোচনার সময়। মানে আসলে তো এই যে 200 বছরের গোলামি, আমি তো ওর মধ্যে আবার ঢুকে গেলাম, আমি তো এখন চিন্তা শক্তি হারাই ফেলছি। জি 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 জি। এই যে ধরেন মুর্শিদাবাদের মানে ভদ্রলোকটা বললেন সেখানে যে আসলে এই ইংরেজরা তো আমাদেরও বিশ্বাস করেনি, কারণ যে জাতি তাদের নিজেদের মানুষকে ধরেই দিতে পারে, তাহলে এই বিশ্বাসঘাতকদের তো বিদেশেরা বিশ্বাস করেনি কিন্তু ইংরেজরা, যার জন্য পরবর্তী মির্জাফর থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু পরিণতি খুব নির্মম হয়েছে, যেটা ইতিহাসের বাকি দেখা যায়। পরিণতি খারাপ হয়েছে, কিন্তু মানে তাদের পাওনাটা তারা তো পেয়েছে। এই যে হাজার দুয়ারি বলেন, এই হাজার দুয়ারির এই শান শৌকত মির্জাফরি না করলে তো মির্জাফর পাইতো না। এইটা তো ওখানকার মানে বড় স্থাপনা, সবচেয়ে বড় হাজার দুয়ারি। এগুলো হচ্ছে যে গোলামি করলে পাওয়া যায়, কিন্তু সেই গোলামিতে লাভ নেই। এই জন্য যে আপনাদের মনে আছে কবরস্থানে যখন আপনারা গেলেন জগৎ ওদের ওখানে কিন্তু আমরা জুতার বহরের স্তূপ দেখেছি, সেটাও কিন্তু আমরা দেখেছি। সিরাজুল্লাহ যেরকম গ্রামে পড়ে আছে, কিন্তু সিমচাম পাবলিক তাকে যত্ন করে রাখছে, ঘাস সাজাচ্ছে, এটা করছে ওটা করছে। আর মির্জাফরের ওখানে কবরস্থানের ওখানে হাজার হাজার জুতা পরে আছে। এই জুতা তো বাইরে থেকে যায় না, যে জুতা পরে গেছে সে জুতাটা ওখানে রেখে আসছে, খালি পেয়ে চলে আসছে, ফিরে আসছে। সেটাই। ওকে, আমরা মানে আসলে মানে ভারত সফরে আরো কিছু বিষয় আপনাদের দেখাতে চাই। আমরা এই 6 ভাই এই মুর্শিদাবাদ যাওয়ার আগে আমরা কিন্তু চুরুলিয়া গিয়েছিলাম, নজরুলের এই মানে জন্মস্থানে। সেটার কিছু অভিজ্ঞতা দর্শক আপনাদের একটু দেখায়। আমাদের শিরোনাম যেটা দিয়েছি মুর্শিদাবাদ থেকে দিল্লি, সুতরাং এর মধ্যে কিছু কিছু সেগমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ইতিহাসের এই অধ্যায়গুলো আমাদের জানা দরকার। তো এই ক্ষেত্রে আমি প্রথমে একটা ফুটেজ শেয়ার করি আপনাদের সাথে, এরপরে আপনাদের ইনশাআল্লাহ একটু সময় চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু দর্শক একটু সময় চেয়ে নিচ্ছি, ফুটেজটা বের করতে হবে একটু। জি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমরা জন্মস্থানে আমরা 6 ভাই যাই। সেখানে যাওয়ার সময় প্রথমেই সেখানে যে বিষয়গুলো ঘটে সেটার ব্যাপারে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন। আল্লাহু আকবার। কয়েক কিলোমিটার দূরে বসবাসকারী স্থানীয় লোকজনও এ ব্যাপারে আপনাকে তেমন কোনো সহযোগিতা করতে পারবে না, কারণ কবি নজরুলের ব্যাপারে তারাও একরকম অন্ধকারে। গণমানুষের নিকট তাকে তুলে ধরার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের উদাসীনতা সত্যি দৃষ্টিকটু। এই বর্ধমান জেলার আসানসোলে যেখানে তিনি বড় হয়েছেন, রুটি বানিয়েছেন, যেখানকার মানুষের জন্য তিনি সম্মান বয়ে এনেছেন, এখানে তার চর্চা খুবই কম, যার কারণে সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। আমরা যখন ট্যাক্সিওয়ালাকে বলেছি যাবেন চুরুলিয়া, যাবেন নজরুলের গ্রামে, নজরুলকে, তারা বলল আমরা নাম শুনেছি কিন্তু জানি না। প্রতি বছর এখানে 7 দিনব্যাপী নজরুল মেলা উপলক্ষে যে সাজসজ্জা করা হয় তা দিয়েই চলে বছরের বাকি দিনগুলো। বলা চলে এগুলোই একমাত্র পথ নির্দেশনা। নজরুল ইসলাম কেবল বাংলাদেশের জাতীয় কবি নয়, বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি, সারা দুনিয়ার পরিচিত কবি। রবীন্দ্রনাথের পরে যে কবির নাম সারা দুনিয়া জানে সেটি হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলামকে যেভাবে আজকে তুলে ধরা দরকার ছিল আমাদের এই বাংলা ভাষাভাষীদের মধ্যে, সেটির আমরা এখানে এসে তীব্র অভাব লক্ষ্য করছি। এখানে বিশাল মাঠ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর স্থাপনার সুযোগ আছে, কিন্তু যে রাস্তাটি দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটি আসার অনুপযোগী।
জি, ইব্রাহিম বাহারি, আপনার প্রতিক্রিয়া, আপনি সেই সফরে ছিলেন, আপনি কি দেখলেন? আমরা তো কিছু বললাম, নিশ্চয়ই শুনেছেন। এখানে একটা বিষয় আমরা যখন চিন্তা করি এবং তাদের কার্যক্রমে দেখি, মাঝে মাঝে হতাশ হয়ে যায়। 2000 সালে যখন মিলেনিয়াম পালন করা হয়, ইন্ডিয়া থেকে 1000 বছরের হাজার বাঙালির একটা তালিকা করা হয় এবং তাদের সংক্ষিপ্ত জীবনে দিয়ে একটা বই ছাপানো হয়, যেটা মোটামুটি প্রামাণ্য গ্রন্থ বলা হয়। 1000 ব্যক্তির তালিকার মাঝে নজরুল ইসলামের জায়গা হয় নাই। তাহলে সেই জায়গাতে আমরা যখন মুর্শিদাবাদ থেকে আসানসোল গেলাম, সেখান থেকে চুরুলিয়া গেলাম, যাওয়ার পথে নজরুলকে কেউ চেনেন না, এবং নজরুলের বাড়িতে যাওয়ার পরে একটু আগে আপনি যে ফুটেজ দেখিয়েছেন সেখানেও দর্শক নিশ্চয় লক্ষ্য করেছেন কুড়েঘর দেখা যাচ্ছে। নজরুলের জন্মভিটাতে এখনো কুড়েঘর। বাংলাদেশে অজপাড়াগায় গিয়েও কিন্তু কুড়েঘর খুঁজে পাবে এখন দায়। কিন্তু নজরুল ইসলাম তিনি শুধু মুসলমানদের কবি না, একজন কবি, এবং বাংলা সাহিত্যে যার অসামান্য অবদান রয়েছে, এবং বাংলা সাহিত্যকে একটা পর্যায়ে দাঁড় করানোর জন্য, বিশ্বের দরবারে বাংলা ভাষাকে পরিচিত করানোর জন্য রবীন্দ্রনাথের সাথে সাথে নজরুলের অবদান কোনোভাবে অস্বীকার করা যায় না। সে নজরুলের বাড়ির অবস্থা, জীর্ণ শীর্ণ কন্ডিশন দেখলে যে কোনো ব্যক্তি বুঝবেন পশ্চিমবঙ্গে এবং ভারতে নজরুল কি পরিমাণে অবহেলিত। আমি মনে করি আগের কথাতে এসেছিল যে মুর্শিদাবাদে আমরা বলেছিলাম, আমরা সত্যকে সত্য বলে মীর জাফরকে আমরা সেখানে নবাবের আসনে বসিয়েছি, আর সত্যিকার যিনি নবাব তাকে আমরা কিন্তু ভুলে গেছি। এটা পশ্চিমবঙ্গের কথা বলতেছি। ঠিক নজরুলের অবস্থায় তাই হয়েছে। আমরা যদি ইতিহাসে অস্বীকার করি, তারা নতুন প্রজন্ম যারা আসবে তারা আমাদের কিভাবে গ্রহণ করবে? দুর্গমুখীর গান তার মোর দুসরে লঙ্গিতে হবে রাত্রি নিশ্চিত যাত্রী গাছিয়া দুরিতেছে তরি ফুরিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিঁড়ে আছে পালকে ধরি বাহাল আছে কার কাজী নজরুল ইসলাম তো একে গিলতেও পারে না, ফেলতেও পারে না। সরকারি সহযোগিতায় কবির জন্মভিটায় তার স্মৃতি সংরক্ষণে কিছু কিছু কাজ হয়েছে, তবে তা নিতান্তই অপ্রতুল। বাড়ির ঘরগুলো আগের মতোই মাটির তৈরি। হয়তোবা এটা ঐতিহ্যের প্রতি মমত্ব বোধ থেকে করা হয়েছে, তাই পাকা করা হচ্ছে না। কিন্তু যে সড়ক দিয়ে কবির বাড়িতে যাওয়া হবে তা যে বর্ষাকালে বা বৃষ্টি বাদলের দিনে কর্দমাক্ত হয়ে চলার অনুপযোগী হয়ে পড়ে তা বলার অপেক্ষা রাখে না। বোঝাই যাচ্ছে যে এখানে লোকজন যা আসে তা একান্তই নিজ গরজে। তার ভক্তরা কি আসে, কিরকম আসে? এই যে আপনারা এসছে, এদের উপরই ভরসা করে তোমরা। দেয়ালে দেয়ালে রয়েছে কবির লেখা কবিতার চয়ন, কোথাও খোদাই করে, কোথাও বা দেয়াল পটে সিমেন্টের অক্ষরে, আবার কোথাও শিল্পী নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন কবির কবিতার মাটির বুকে চাষ করি এই মাটি, যে মাটির বুকে রহে পাকা সোনার ধানের কাঠি। আশ মেটে না চারা ধানের পানে চেয়ে চেয়ে, মরাই ভরা থাকবে ওরা আমার ছেলে মেয়ে। চাই না স্বর্গ, পাই যদি ওই পাকা ধানের আঁটি, মোরা চাষ করি এই মাঠের বুকে। এই ভবনে আছে একটি প্রদর্শনী কক্ষ। নজরুলের জন্মস্থানের পাশেই এলাকাবাসীর স্ব-উদ্যোগে গড়ে উঠেছে মসজিদ। মুসল্লির সংখ্যা কম হলেও দূর থেকে আগত দর্শনার্থীরা সেখানে নামাজের সুযোগ পান। শুনতে পাই পরিতাপের বিষয় হলেও সত্য যে নজরুলের জন্মভূমিতে নজরুল চর্চা দিন দিনই কমে আসছে। নজরুলের প্রচার প্রসারে কর্তৃপক্ষের উদাসীনতা এবং প্রয়োজন অনুযায়ী অর্থ সংস্থানের অভাব এর মূল কারণ। যদি কোনোদিন কারো হাত ফসকে 2-10 লক্ষ টাকা বেরিয়েও চায়, তবুও তা দেয়ালে খোদাই করে লিখে রাখা হয়েছে দাতাগিরি ফলাবার জন্য। মূলত সাধারণ মানুষের ঐকান্তিক প্রয়াসেই কোন রকমে টিকে আছে এই প্রতিষ্ঠানটি। এটা আমরা ধরেই নিয়েছি যে এই সাধারণ মানুষ, চাষি, ভূষক, এদের নিয়ে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সরকারি কোনো প্রত্যাশা আমরা করি না, কারণ 62 বছরের স্বাধীনতার দেশে এরা কোথাও কিছু করেনি।
এবং এই সংস্থাটা একমাত্র ভারতবর্ষে একটাই সংস্থা। নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সেজদা, ছাড়ি ইমানের মূল, নামাজ হলো যে ভুল। জি ওবায়দ ভাই, কিছু কথা তো আপনি বললেন প্রোগ্রামে, এখানে স্মৃতিতে নিয়ে আসলেন, আপনার প্রতিক্রিয়া। নজরুলকে দেখলে আসলে অনেক আবেগ চলে আসে, মানে না ও প্রত্যেক, আমরা তো নজরুল ইসলামকে স্বপ্নেই দেখেছি, ওনার কবিতা পড়েছি, পড়া পড়েছি, মুখস্থ করেছি। আমরা আমাদের শৈশব থেকে নজরুলকে পেয়েছি, কারণ তখনকার পাকিস্তান আমলে নজরুল ইসলাম যদিও ভারতে ছিলেন, কিন্তু পাকিস্তান আমলে আমাদের পাঠ্যপুস্তকে নজরুলকে ব্যাপকভাবে পাঠ্য করা হয়েছিল। আজকে একদিকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে ভারতে নজরুলকে যেভাবে মর্যাদা দেওয়া দরকার ছিল, তাকে যেভাবে সকলের কাছে গ্রহণযোগ্যতা দেওয়া দরকার ছিল, সে বিষয়ের ক্ষেত্রে ভারতীয় সরকারের কাজ কোনো আমরা লক্ষ্য করি, বাজেট বরাদ্দ নেই এবং বড় ধরনের কোনো আয়োজন নেই। কিন্তু আমরা কিন্তু গর্বের সাথে বলতে পারি, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাংলা ভাষাভাষী এই বাংলাদেশের মানুষেরা অনেক উচ্চ মর্যাদায় রাখি, তাকে আমরা প্রতিনিয়ত চর্চা করি। আমরা মনে করি বাংলা সাহিত্যের এই দুই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান যেমন, আমাদের একদিকে রবীন্দ্রনাথ একদিকে নজরুল, এই দুটো সম্পদকে আমাদের ধরে রাখতে হবে। আমরা আশা করব ভারত সরকার এই বিষয়টার দিকে নজর দেবে। আমরা নজরুলের আত্মীয়ের ক্ষোভ শুনতে পেয়েছি যে ৬২ বছর হয়ে গেছে, এখানকার জন্য তেমন কিছু করা হয়নি। আমরা এরকম দুঃখ আর ক্ষোভ আর শুনতে চাই না। হ্যাঁ, তবে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব, সম্ভব হলে ভারত সরকারের অনুমতি নিয়ে নজরুলের গ্রামের বাড়িতে চুরুলিয়ায় যেন তাদের যে বরাদ্দকৃত জায়গা আছে, সে জায়গার উপরে নজরুলকে বিফিটিং ভাবে স্মরণে রাখার জন্য, সেখানকার মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমাদের সরকার যেন কিছু করে। জি, আসাদ বিন হাফিজ কবি, একটু জোরে বলতে হবে। জি, আমার হচ্ছে যে এটা বিস্ময়কর যে বর্তমান ভারতবর্ষ যেটা আছে এখন, ইন্ডিয়া যেটাকে আমরা বলছি, জি, রেভিনিউ ইনকাম কিন্তু মুসলমানদের হচ্ছে। আপনি এই তাজমহল দেখানোর নাম করে সারা বছর কি পরিমাণ রেভিনিউ ইনকাম করেন আপনি এটা জানেন। তারপরে এরকম বিভিন্ন জায়গায় মুসলমানদের যত দেখানো হচ্ছে। আমার কথা ছিল এটাই যে নজরুল যেহেতু আমাদের মানে বাঙালি হিন্দু মুসলমান সবার জন্য যেহেতু লিখেছে, সে সমাজকে লিখেছে, ইসলামী গানও লিখেছে, সবার জন্য লিখেছে। আমরা যদি তাকে মানে সম্মান করি এবং বিশ্বাস করে, আমি হিন্দুর সাথে আলাপ করছি, তারা কিন্তু তাকে শ্রদ্ধা করে। বাট রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা সেটা ভিন্ন জিনিস। যদি আজকে নজরুলের বাড়িতে যাওয়ার জন্য আমরা থেকে নামলাম, ট্রেন থেকে নামার পরে যে তারপরে এটা থেকে কিন্তু নজরুলকে তারা চিনে না। রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, যাদেরকে আমরা বলি নজরুলকে, কবি নজরুলকে চিনে না, ব্যবস্থা কিন্তু সেখানে করা হয়েছে। এইটা দুঃখজনক। আমার তো বলছি যে আমরা যদি এটা না করে নজরুল এখানে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা করে দিতাম, তাহলে তো পারত। জি, আমরা শুকরিয়া আসাদ বিন হাফিজ, আপনি খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য আজম ওবায়দুল্লাহ যেটা বলেছেন যে আমাদের মানে নিজেদেরও দায়িত্ব নিতে হবে, কারণ কাজী নজরুল তো আমাদের জাতীয় কবি এবং আমাদের বিশ্বাসের চেতনার বাতিঘর।
সুতরাং নজরুলকে আমাদের পাঠ করতে হবে, তরুণদের পাঠ করতে হবে এবং তাকে তুলে ধরতে হবে জাতির প্রয়োজনে। ওকে, আমরা একটু সিরিয়াস আলোচনা এতক্ষণ করলাম। আমার মনে হয় যে আমাদের এই ট্যুরটা কিন্তু সিরিয়াস ছিল না, ট্যুরটা ছিল ইতিহাস অন্বেষণ, পাশাপাশি অনেক নির্মল আনন্দ। তো একটু আমি অবশ্য আপনাদের কারোর অনুমতি নেই, কিছু আনন্দের ফুটেজ দর্শকদের সাথে শেয়ার করতে চাই। কারণ হলো যে দর্শকদের সাথে মানে আমার যে সম্পর্ক, এখানে যারা প্রোগ্রামগুলো ফলো করেন তারা অনেক মহব্বত করেন। সুতরাং এখানে কিছু নির্মল যে আনন্দ আমাদের সফরে হয়েছিল, আমাদের এখানে একজন নাট্য নির্দেশক অভিনেতা আছে শাহজাহান কবির, সে বারবার বলতেছিল যে আমাকে কেন আপনারা অনেক ছোট, আমাকে যুক্ত করেছেন, খুব কৃতজ্ঞ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই পুরা সফরে কিন্তু সে মানে কি বলবো সালাদের মতো কাজ করেছে পুরো সফরে। একটু দেখি যে শাহজাহান কবিরের কিছু সুন্দর মানে উদ্দীপনামূলক অংশগ্রহণ, যেটা আমাদের সফরের জন্য খুবই প্রাণবন্ত ছিল, সেটা একটু শেয়ার করতে চাই দর্শকদের সাথে। তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, এখন তোমার সব হইয়াছে, হইয়াছি আমি রে। আজ যখন তোমার কেউ ছিল না, এটা মায় কয় বাচ্চা রে, বাবা রে, যখন তুই খাইতে পারতি না, দুধ খাইতে পারতি না, বিস্তার মধ্যে পয়রা খালি টেটা করে কান্তি, তখন আমি ছিলাম তোর, ওয়া করতি, তখন আমি ছিলাম তোর। আর আজকে তুই বিয়া করছ, বউ পাইছ, বাচ্চা পাইছ, সংসার পাইছ, আজকে আমি হয়ে গেছি তোর পর। এই জন্য মায়ের আক্ষেপ করে করে কয়, আরে যখন তো মারে কেউ ছিল না, আরে তখন ছিলাম আমি এই অভাগী মা, আরে এখন তোমার সব হইয়াছে, এখন তোমার সব হইয়াছে। কি কি হইছে? বউ হইছে, পোলা হইছে, মাইয়া হইছে, সংসার হইছে, বউ হইছে, পোলা হইছে, মাইয়া হইছে, সংসার হইছে, আরে এখন পর হইয়াছি আমি রে। মন্দির শ্বেত পাথর দিয়ে বানায়, একবার মন্দির স্টাইলে বানায়, শ্বেত পাথর মসজিদ স্টাইলে বানায় স্টাইল। আর কি করবে মানুষ মুসলমানের ঠোকা। আবিদুর রহমান একটু বলেন, প্রাণবন্ত করার জন্য এই যে 14 দিন আমার মাঝে মাঝে 2 দিন আমরা সফর করেছি। আপনার খেয়াল আছে যে দিল্লি থেকে আমরা যখন দিল্লি থেকে আজমির যাই 72 ঘন্টার সফর, সেইখানে মানে আবিদ ভাই বলেন কিছু। দিল্লি থেকে যখন আজমির যাই আমরা, তখন পথে রাত্রিবেলা হয়ে যায়। আমরা কোথায় থাকবো খুঁজতে খুঁজতে আমরা প্রতিমধ্যে জায়গাটার নাম এখন মনে নাই আমার, একটা হোটেল পেলাম, রিসোর্টের মতো হোটেল। আমরা হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে শুনলাম যে পাশেই পাখির অভয়ারণ্য, পাখির গার্ডেন, পাখির অনেক রকম পাখি সেখানে বসবাস করে। সকালবেলা আমরা রাতে কোন রকম কাটাইলাম, সকালবেলা আমরা সেই পাখি দেখে আমরা আজমিরের উদ্দেশ্যে রওনা হব। শেষ রাতের দিকে আমরা আর কি হোটেলে কাটালাম। এই পাখি দেখতে গেলাম, পাখি আর পাই না, পাখি খুব কম। এরপরে দেখলাম পাখি পেয়ে গেলাম, কিছু কিছু পাখি, সেগুলো হয়তো মানসুর ভাইয়ের কাছে অনেক ভিডিও আছে। আমরা মজা করতে করতে চলে গেলাম আজমির। আজমিরে যে যা ঘটলো তা তো অনেক কিন্তু না, আজমিরের কাহিনী তো বললেন না। আজমিরে যাওয়ার আমরা দুই পক্ষ হয়ে গেলাম, কেউ হলো আজমির যাবো কেউ যাব না, কেউ যাব না। এখন আমি অবশ্য পক্ষে ছিলাম, কারণ আজমিরের কথা শুনেছি অনেক, আসলাম কাছে দেখে না গেলে কেমন হয়। দেখলাম আজমিরে গিয়ে হোটেলে খেতে গিয়ে মজার ঘটনা ঘটলো যে ছোট ছোট প্লেট, অ্যালুমিনিয়ামের প্লেটে খাবার দেয়, ভাত নেওয়ার জন্য ছোট গামলা দেয়, আর ছোট ছোট প্লেট একটু করে নিতে হয়, সেটা খেলাম। আজমিরের ভিতরে আবার সমস্যা হলো যে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির
দরবার ভিজিট করার জন্য লাইনে দাঁড়াতে হয়। এখন লাইনে দাঁড়াতে যার মাথায় টুপি নাই তাদের বের করে দেয়। এখন আমার মাথায় টুপি ছিল না, আমি টুপি নিয়ে যাইনি। এখন কে যেন একটা টুপি দিল, ওইখান থেকেই টুপি দিল, টুপি মাথায় দিলাম, মাথায় দেওয়ার পরে লাইনে দাঁড়ালাম, আবার টুপি সরিয়ে ফেললাম, আমাকে হাত ধরে লাইন থেকে বের করে দিল। আচ্ছা সেটা গেল। এখন কোন রকম ঢুকে গেলাম ভিতরে। ঢুকে যাওয়ার পরে মাজারে আমরা টাকা দিব না, এখন টাকা চাইতেছে, যারা ওখানে মাজার মেনটেনেন্স করে টাকা চাইতেছে, তাই না নিচ্ছে এখন টাকা যেই দিলাম না, তখন এরকম হলো যে আমাদের বোধহয় মারবে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমাদের বোধহয় মারবে। আমরা তো সাথে 6-7 জন। এখন আমাদের ভিতরে ভিতরে বল ছিল, কিন্তু আসলে নতুন জায়গায় ভয়ে ভয়ে বের হয়ে আসলাম টাকা না দিয়েই। এটা একটা মানে করুণ অভিজ্ঞতা সেই খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহের মাজারে। জি, শাহজাহান কবির, এই সফরে তুমি তো ছিল একটা আনন্দের কেন্দ্রবিন্দু, ডিব্বা। তো আমরা এমনি অনেক দর্শকদের বলি যে পুরো সফরটা নিয়ে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে, সেগুলো আমরা মানে এক প্রোগ্রামে তো সম্ভব না। তো শাহজাহান কবির, তোমার একটু বলো যে মানে এই যে নির্মল আনন্দের একটা সফর হলো, তোমার অভিজ্ঞতা। আসলে সফর জীবনে অনেক করেছি। আমার এই জীবনে আমি ক্ষুদ্র জীবনে ওটা ছিল আমার প্রথম বিদেশ সফর। এমনিতে সারা বাংলাদেশ আমরা সফর করেছি, আপনি আমাদের সাথে ছিলেন, আমরা সাইমুমের শিল্পী ছিলাম। সারা দেশ আমরা সফর করে বেরিয়েছি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জলসা, মাহফিল, এগুলোতে আমরা সফর করেছি, সারা বছর সফর করেছি, প্রোগ্রাম করেছি। কিন্তু এই বিদেশ সফরে আমাদের এই টিমটা যখন আমরা সফরে গেলাম, এবং প্রতিটি মুহূর্ত আমরা শুধু নির্মল আনন্দ করেছি এ কথা বলা ভুল হবে। প্রতিটি মুহূর্ত আমাদের ইবাদতের ভিতর দিয়ে গিয়েছে। প্রতিটি মুহূর্ত, যখনই নামাজের সময় হয়েছে, আমরা আপনার নেতৃত্বে, ওবায়দ ভাইয়ের নেতৃত্বে, আসাদ বিন হাফিজ ভাইয়ের নেতৃত্বে আমরা নামাজগুলো পড়ে নিয়েছি। প্রতিটি ওয়াক্ত এবং প্রতিটি মুহূর্ত আমরা যেমন আনন্দ করেছি, ঠিক তেমনি ভাবে ইবাদতের ভিতর দিয়ে আমাদের সময়গুলো পার করেছি। মানে এটি একটি আনন্দদায়ক, যেমন আমাদের সফর ছিল, তেমনি ইবাদতেরও সফর ছিল। এইরকম গ্রুপের সাথে যদি সফর হয়, তেমনি ইবাদতও হয়, আনন্দ তো থাকেই সাথে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। ওবায়দ ভাই একটু বলেন, আপনি তো মানে এটা দর্শক ওবায়দুল্লাহ ভাই অনেক বড় মাপের লেখক, সংগঠক, আবার শিশু সাহিত্যিক, মানে শিশুদের জন্য যারা লেখেন তাদের শিশু মন থাকে। ওবায়দ ভাই অসাধারণ অনেক ভাষা জানেন একসাথে। এখন যদি এখানে ওনাকে উপস্থাপন করতে বলা হয়, সিলেটি ভাষায় পারবেন, নোয়াখালী ভাষায় পারবেন, বরিশালের ভাষায় পারবেন। তো এই পুরা আনন্দে আলহামদুলিল্লাহ। যে ওবায়দ একটু বলবেন আপনার আমাদের সফরের এই পথের আনন্দগুলো। না, নিঃসন্দেহে শাহজাহান কবি যেটা বলেছে যে আমাদের এই সফরটা একটা ব্যতিক্রমী সফর ছিল। আমার মনে আছে যে ইতিমধ্যে কিন্তু আমি 2009-এর আগে বহুবার ভারত ঘুরেছি, বহুভাবে ঘুরেছি, অনেক দেশ ঘুরেছি। কিন্তু যখন মানসুর বললো যে আমরা একটা এরকম ট্যুর করতে চাই, তখন আমি কিছুটা তারুণ্য অনুভব করলাম এবং সবাইকে নিয়ে এরকম একটি সফরে যাব, এই জন্য আমার বাসা বাড়ি থেকে বলে টলে গেলাম। এবং পুরাটা সফর আমাদের যেমন আনন্দময় ছিল, তেমনি ছিল শিক্ষণীয়। আমরা চেষ্টা করেছি আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য। আমি মানসুরকে আবার ধন্যবাদ দেব যে এই যে স্মৃতিগুলো ধরে রেখে এগুলোকে আবার আমাদের আগামী প্রজন্মের জন্য বা আমাদের বর্তমানের ভাইদের জন্য এভাবে আমরা পেশ করছি। আমি মনে করি এখান থেকে অনেকে ইন্সপায়ার হবে যে তারাও ট্যুর করবে। কিন্তু বাঙালি মুসলমানদের একটা বদনাম আছে, আমরা বেড়াই না, আমরা সফর করি না। ইদানিং কালে আমাদের ইন্টারনাল সফরটা শুরু হয়েছে। তো ভারতের এই সফরটা আমাদের জন্য অসাধারণ শিক্ষণীয় একটা সফর ছিল এবং আমরা এর প্রতিটি পর্বে আমরা আনন্দ পেয়েছি, প্রতিটি পর্বে আমরা শিক্ষা পেয়েছি। আমি আশা করবো যে সামনের পর্বগুলো তো আমরা এনজয় করবো সবাই মিলে। জি, আমি একটু সামনে আগাই। আপনাদের কারো কোনো এই বিষয়ে কোনো কথা আছে কিনা জরুরি, তাহলে সামনে একটু আগাই। জি, আসাদ একটু বলেন। আসাদ কিছু বলবেন? কবি একটু ছোট বুঝা গেছে। জি, যে আপনাদের মনে থাকার কথা, মানে এই শহরের একমাত্র ব্যক্তি
একটু পিছুটান দিয়েছিল, সেটা হলে আমি যাওয়ার ব্যাপারে তেমন বেশি আগ্রহ দেখে নেই, কিন্তু বাহারি ভাই, আবিদ ভাই তারা এমন ভাবে ধরলো যে শেষ পর্যন্ত আমাকে রাজি হতেই হলো। মূল প্রোগ্রামটা তো আপনি অর্গানাইজ করেছেন, আর আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন এই ওবায়দ ভাই। তো এই সব মিলিয়ে আমাদের ওবায়দ ভাইয়ের মতো একটা নেতৃত্ব ছিল, আপনার মতো একজন সমঝদার বুঝদার মানে সংগঠক ছিল, এবং বাকি আমরা যারা বন্ধু তারা কিন্তু আমরা আমার মতোই বন্ধুর মতো ছিলাম। তো আমাদের জীবন বলছে যে এটা চমৎকার মানে অভিজ্ঞতা, এটা কিন্তু খালি তার চমৎকার অভিজ্ঞতা না, এটা আমাদের সবার চমৎকার অভিজ্ঞতা, আমারও চমৎকার অভিজ্ঞতা। সবচেয়ে মজার ব্যাপার যেটা আমার এটা হচ্ছে যে এখনো ওই সফরের কারণে প্রেক্ষাপট আসে এবং শব্দ হিসেবে, কবিতা হিসেবে মধ্যে ঢুকে যায়। এই যে সফরটা, এটা একজন লেখক যদি কোথাও সফর করে, এই সফরটা তার সারা জীবনের জন্য থাকে, এটা আমার মনে হচ্ছে বড় জিনিস। জাযাকাল্লাহ। মানসুর ভাই, জি আচ্ছা, আবিদ ভাই, বাহারি ভাই একটু সংক্ষেপে, আমাদের আরো কিছু কন্টেন্ট আছে। জি জি মানসুর ভাই, এখানে যে বিষয়টা একটু আমি বলতে চাচ্ছি, আমাদের শাহজাহান কবির ভাই খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন যে এই সফরটা শুধুমাত্র একটা ভ্রমণে ছিল না। আসলে এই আসাদ ভাইয়ের কথা এখন যে কথাটা আসলো, যে আমি এবং আবিদ ভাই আসাদ ভাইকে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলাম। এই সফরে ইনফরমেশন প্রথম আসার পরেই ওবায়দ ভাই এবং আসাদ ভাইকে আমরা নেব, এবং ওনাদের দুইজনের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ছিল, ছুটি আদার ওনাদেরকে না নিলে সফরটা ফলপ্রসূ হবে না, এটা আমরা আপনার কাছে বারবার বলেছিলাম। আপনি বলছেন আমিও চেষ্টা করতেছি, ওনাদেরকে নিয়ে গেলে ভালো হবে। আজকের এই প্রোগ্রামটা দেখে আমার মনে হচ্ছে যে ওবায়দ ভাই এবং আসাদ বিন হাফিজ কবি যদি আমাদের সাথে না যেতেন, তাহলে কিন্তু আপনি হয়তো এত সুন্দর করে এই প্রোগ্রামটা করার জন্য হয়তো চিন্তা করতেন। আমরা কিন্তু সেখানে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং চুলিয়ে যেন আমরা পারাক্কা দেখার জন্য গিয়েছি, বহরমপুর গিয়েছি। আমার একটা কথা একটু শেয়ার করি, একটা পর্যায়ে আমরা কিন্তু আসাদ ভাইকে হারিয়ে ফেলেছিলাম, হয়তো আপনাদের সবারই মনে আছে, এবং আমরা আসাদ ভাইকে হারিয়ে ফেলার কারণে আমরা 3-4টা ট্রেন মিস করেছি। আমরা সেদিন বহরমপুর যাওয়ার কথা, ফারাক্কা যাওয়ার কথা, আমরা যাবো কি যাবো না, এবং এক পর্যায়ে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু আসাদ ভাইকে পাওয়া যাচ্ছে না, তাহলে এই সফর ক্যান্সেল করে আমরা সবাই ক্যালকাটা চলে যাই, নিশ্চয়ই উনিও সেখানে চলে আসবেন। আচ্ছা, এরপরে আমরা যখন সবকিছু গোছগাছ করে ব্যাক করার চিন্তা করি, যে হঠাৎ করে আমরা আসাদ ভাইকে পেয়ে গেলাম। আচ্ছা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কবি হওয়ার কারণে ওনার কাছে যে জিনিসটা পেয়েছি, উনাকে জিজ্ঞেস করলাম যে আপনি হারিয়ে গেলেন কিভাবে। উনি বললেন যে আমি তো একটা পান খেতে গিয়েছিলাম, আপনার ফাঁকি দিয়ে কোন দিকে চলে গেছেন আমি তো এখন জানি না। আচ্ছা, আপনারা এখানে দাঁড়ান, আমি আরেকটা পান খেয়ে আসি। তখন আমরা সবাই কিন্তু বলতেছিলাম যে পানের গল্পটাকে করলেন না, যে কারণ আসাদ ভাইয়ের পান প্রসঙ্গে আমরা সবাই কিন্তু অ্যালার্ট ছিলাম যে কোথায় পান পাওয়া যাবে, আসাদ ভাইকে পান খাওয়াইতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি তখন আসাদ থেকে একটা কথা বলি, আসাদকে তো আমরা খুঁজে পেয়েছি। জি জি, আমরা যখন ওনাকে খুঁজে পেয়েছি, ওনার চেহারাটার মাঝে এমন একটা প্রফুল্লতা দেখেছিলাম। আমি তখন উদাহরণ দিয়েছিলাম যে গ্রামের মেঠু পথে যখন আমরা গরুর ছোট বাছুরকে দৌড়তে দেখি, এবং বাছুরটা ভয়ে অনেক পথ চলে যায়, একটা পর্যায়ে ব্যাক করে তার মায়ের দিকে তাকায়, এবং তার মনের মাঝে যে একটা আনন্দ, আমি সেদিন আসাদ ভাইয়ের চোখে মুখে সেদিন আনন্দ দেখেছিলাম। খুবই চমৎকার লেগেছিল সেদিন এই বিষয়টা আমার কাছে। জাযাকাল্লাহ। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে মানে আসলে যারা আমরা ক্রিয়েটিভ কাজ করি, আমরা যারা মানে সৃজনশীল কাজ করি, আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম মানে বেড়ানো উচিত। এবং অনেকে তরুণরা অনেক সময় একটু হয়, যেমন ওবায়দ ভাইয়ের সাথে আমার রিলেশন, আসাদ ভাইয়ের সাথে এই রিলেশনটা তো নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে যে মানে 11 বছর আগে অনুষ্ঠানটা আমরা এখন করছি। এই যে সফরগুলো, এইভাবে মানুষের মধ্যে হৃদ্যতা আসে, সফরে মানুষ চিনা যায়। সুতরাং তরুণদেরও বলবো যে তারা যেন সফর করে, তারা যেন প্রত্যেককে জানার চেষ্টা করে। সম্পর্কগুলো আমাদের কিন্তু খুব সীসাদার প্রাচীরের মতো, দুনিয়ার সম্পর্কটা আল্লাহ যেন জান্নাত পর্যন্ত অবহিত করে। আমি একটু প্রোগ্রামটা আপনাদের সহযোগিতায় এগিয়ে নিতে চাই। পরের সেগমেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে দিল্লি। ইন্ডিয়া গেট।
ভালোই তো খাওয়া দাওয়া হইলো আর কি। তো দিল্লি জামে মসজিদের আমরা পাশেই ছিলাম, তো উপায় একটু বলেন সেখানে পরিবেশটা। দিল্লি জামে মসজিদের পাশে যখন আমরা ছিলাম, আসলে বাংলাদেশ থেকে লোকেরা যখন যায় অধিকাংশ মানুষ পাহাড়পুরের দিকে থাকে, রেল স্টেশন যেখানে। কিন্তু আমরা পুরনো অভিজ্ঞতা থাকার কারণে দিল্লি জামে মসজিদের পাশে গিয়ে হোটেল নিলাম, এবং এটার প্রধান অন্যতম কারণ হচ্ছে জামে মসজিদে নামাজ আদায় করা, জামে মসজিদের আশেপাশের পরিবেশ স্বাভাবিকভাবে মুসলমানদের জন্য খুবই অনুকূল, এবং এখানে খাওয়া দাওয়ার প্রাচুর্য। দিল্লি জামে মসজিদের আশেপাশে খাওয়া দাওয়ার প্রাচুর্য এত বেশি, এত রকমারি খাবার যে এখানে গেলে খেতে ইচ্ছে হয়। আপনি এবার পোলাও বিরিয়ানি খেতে চান, আপনি মোগলাই খাবার খেতে চান, করিম হোটেলে যে চেইন হোটেল তাদের খাবার খেতে চান, এবার আপনি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠা, দধি এবং খোল যাই খেতে চান এখানে অবারিত। এই যে একটা আনন্দময় পরিবেশ, এবং সেখানে প্রচুর বাঙালিরও অবস্থান ছিল। সবকিছু মিলে আমরা দিল্লি জামে মসজিদের পাশে আমাদের আস্তানা গেছিলাম, এবং আপনাদের নিশ্চয় মনে আছে সেই হোটেলটাতে আমরা খুব কোর্ডিয়াল রিসেপশন পেয়েছিলাম, এবং আমাদের থাকাটাও খুব আনন্দদায়ক। এবং উভয় থাকতে আপনি নিশ্চয় মনে থাকবে, সেটা হচ্ছে আমরা যখন কলকাতা বা মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায় কিন্তু ধরেন পাসপোর্ট চেক করা, তারপরে লগ বইয়ে নাম লেখা, দিল্লিতে আমরা যখন গিয়েছি তারা যে বাংলাদেশ মুসলমান ভাই আসো, চলে আসো, কোনো বিষয় না, মানে তারা কিন্তু কোনো হোটেলটার নাম কি ছিল জানো? ওইটা হোটেলটার নাম না, আমরা খাওয়া দাওয়া এই হোটেলটার নাম মনে নেই, যেটা রেসিডেন্সিয়াল হোটেল ছিল ছোট, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওবায়দ ভাই খেয়াল করেছেন কিনা যে আপনার সবকিছু বড় বড়, ধরেন আপনার মনে করেন যে মাথা একদম মানে কয়েক মন মাথা, তারপরে কাবাব, সবকিছু মানে এটা ক্যানভাস টেবল, মোগল স্টাইল পুরাটা মোগলাই এবং পুরো গরুর উপরে, মানে মানে আপনার আইটেম 3 বেলায় গরু খাবেন, তারপর হলো আপনার মাথা। ঢাকা যারা আছে তাদের চকবাজারে যাওয়ার অভিজ্ঞতা থাকবে, তারা বুঝবে যে ওখানে কিরকম খাওয়া দাওয়াটা হয়। চকবাজারের হাটারি বাজার আর চকবাজার, হাটারি বাজার আর চকবাজার, হ্যাঁ হাটারি বাজার চকবাজারের লাগাও না বাবা। জি জি, আমরা একটা ফুটেজ দেখাবো। What impious sound assails our ears? What means this wailing and lamentation? Shadow of God, music is dead. We are carrying its corpse for burial. Bury it deep so that no sound or cry is heard from it again. Aurangzeb was a pious man, in many ways a good man.
but also a bigoted man. He departed from the traditions of his great ancestors, Humayun, Akbar and Jahangir, who had treated their subjects, Hindu, Muslim and Sikhs, as equals. His policies yielded a bloody harvest of hate and rebellion. In his later years, Aurangzeb realized that he had sown the seeds of the destruction of the Mughal Empire. Azma, Hama, Fasad, Baki. After me, chaos. I came a stranger to this world, and a stranger I depart. I know nothing of myself, what I am, and for what I was destined. জি শোনা গেছে ওবায়দ ভাই? জি ক্লিয়ার। দেখেন ধারা বর্ণনায় বলতেছে যে আওরঙ্গজেব he was a good man but also a negative man. খেয়াল করেন, মানে একদিকে বলছে ভালো মানুষ ছিল, আবার বলছে নেগেটিভ, এবং তাকে বলা হচ্ছে যে সে আসার পরে আপনার মিউজিককে বন্ধ করে দিল, সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেল। মানে এখন হলো যেটা আমরা পলাশির ক্ষেত্রে যেটা বলেছি, আসলে ইতিহাসটা তো মানে ব্যাখ্যাটা তো করে মানে যখন যে যার অবস্থায় জায়গা থেকে আর কি, তো এখান থেকে আমাদের বিজয়ী হয় যেটা। জি জি, কিন্তু আসলে আওরঙ্গজেবকে তো আমরা মানে এই মোগল সম্রাটদের মধ্যে অনেক মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে, শাসক হিসেবে জানি, যে অনেক কন্ট্রিবিউট করেছেন। যে একটু যদি বলেন, আসাদ ভাই কিছু বলবেন? আসাদ ভাই? জি জি, ওবায়দ ভাই একটু বলেন। জি, প্রথম কথা হচ্ছে যে মুসলমানরা 1000 বছর ভারত শাসন করেছে। এর ভিতরে মোগলেরা 2 পর্বে তারা একটা দীর্ঘ সময় ভারত শাসন করেছে, এবং ভারত শাসনকালীন সময়ে তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ভারতবর্ষের সমস্ত মানুষকে সমান চোখে দেখেছে। তারা কিন্তু জাতিভেদ করেনি। আওরঙ্গজেবের ব্যাপারে যে কথাগুলো সেখানে বলা হয় এটা খুবই দুঃখজনক, কারণ আওরঙ্গজেব নিজে 50 বছর দিল্লির মসনদে ছিলেন এবং তিনি দিল্লিকে সুশাসনের অধীনে নিয়ে এসেছিলেন। তিনি তার বাবা শাহজাহানকে বন্দী করেছিলেন, কিন্তু যারা ওখানে গিয়েছেন তারা জানেন বাবা শাহজাহানের ইচ্ছা পূরণের জন্য তিনি তাকে কোর্টের ভিতরে একটি সুন্দর রুমের ভিতরে রেখেছিলেন। বাবা চেয়েছিলেন যেন ওখানে বসে প্রতিদিন তিনি তাজমহলের চিত্রটি দেখতে পান। আওরঙ্গজেব তিনি যেমন জিন্দা পীর ছিলেন, জিন্দা ওলি ছিলেন, তেমনি সুশাসক ছিলেন, এবং তাকে নিয়ে যে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আওরঙ্গজেবের অতিমাত্রায় ধর্মপ্রাণ হওয়া। অথচ আওরঙ্গজেব কিন্তু হিন্দুদের জন্য অসংখ্য মন্দির তৈরি করে দিয়েছেন, এবং মন্দিরগুলোতে এখনো পর্যন্ত তাদের যে দান, সে দানের মাধ্যমে মন্দিরগুলো চলে। তো আমার মনে হয় যে এই পর্যায়ে ভারত সরকার যে আয়োজনটা করেছে সাউন্ড এন্ড সাইট, প্রায় সব জায়গাতে আমি অনেক জায়গায় সাউন্ড সাইট প্রোগ্রাম দেখেছি, ইতিহাসের একটু বিকৃতি করার চেষ্টা করা হয়েছে, যে জিনিসটা দুঃখজনক। জি, আমরা আরেকটা ফুটেজ দেখি, যেটা দেখলে আমাদের আরো কিছু বিষয় আসবে। দিল্লি জামে মসজিদ, शाहजहां ने बनाई है ये। लाल किला भी शाहजहां ने बनाया,
आज महल भी शाहजहां ने बनाया वाला शाही गेट है, इधर से बादशाह आते थे नमाज पढ़ने। First Imam was called from Bukhara, which is in Uzbekistan nowadays. And the condition from the emperor was that the first Imam would be the person who is completely a religious man, plus who has never missed his tahajjud salah in his life. And so the search went on from the king's side, and Sayyid Shah Abdul Ghaffur Bukhari was selected from Bukhara to be the first Imam of this mosque. Mentioned by the king Shah Jahan that this imamat should remain in the same family. And in the same family, the imamat is going on. So Shah Abdul Ghaffur Bukhari became the imam, then his son became the imam, then his son's son became the imam. And likewise, I am the 13th generation sitting in front of you. And we found it very lucky that we belong to this to such a family which was been appointed by the great emperor. জি আসাদ বিন হাফিজ ভাই, আমরা তো দুটো ফুটেজ দেখালাম। প্রথম যেটা আপনার সম্রাট শাহজাহানের উপরে লাইট এন্ড সাউন্ড যে শোটা, তারপরে তো দিল্লি মসজিদ। আপনার কিছু কথা? আমি কিছু কথার যেটা সেটা হচ্ছে যে যে একটু জোরে বলতে হবে। যে জায়গায় গিয়ে আমরা এই দেখলাম, জি, সেইটা তো এমন একটা কেল্লা, আমার যেটা তখন মনে হয়েছে যে এত বড় কেল্লা যাদের থাকে তারা হারে কি করে? তাদের যে কেল্লার যে পজিশন, কেল্লার যে, আমি তো এরকম মানে প্রোটেকশন দেখিনি। এত প্রোটেকশন থাকার পরেও এই কেল্লা যারা গড়ে তুলেছে তারা হারলো কি করে এবং তারা এই জায়গা থেকে সরে গেল? এটা আমার একটা প্রশ্ন ছিল। আর লাইট এন্ড সাউন্ডটা আপনি যতটা ডিপলি দেখতে পেরেছেন আমি হয়তো অতটা ইয়ে করে দেখতে পারিনি, আমি সাউন্ডগুলো সেভাবে ক্যাচ করতে পারিনি। কিন্তু মসজিদে আমরা আগে ওই আব্দুল্লাহ বুখারীর যে ভাষণগুলো শুনতাম, এটা আমাদের মনে হতো যে ভারতের একজন মানে ইয়ে আছে, মুরব্বী আছে, ভারতের মুসলমানদের একজন মুরব্বী আছে যে মুসলমানদের পক্ষে কথা বলতে। তো সেইভাবেই আমরা গেছি এবং জায়গাটা আমার কাছে পুরো এলাকাটা মনে হয়েছে মুসলিম ওরিয়েন্টেড। এটা ওই এলাকায় কোনো অমুসলিম আছে এটাই কল্পনা করা যায় না, মানে এটা একটা মুসলিম কান্ট্রির বাইরের জিনিস, এইটা কল্পনা করা। এটা সত্য, মানে দিল্লি জামে মসজিদের এরিয়াতে গেলে মনে হয় যে একটা মুসলমানদের দেশে এসেছি, সেটা সত্য। আমাদের পাশে আতিথেয়তা, তাদের ভালোবাসা, তাদের যে হৃদ্যতা, তাদের যে আপ্যায়ন, সবকিছু নাই, মানে ওই জায়গাটা একদমই মুসলমানদের। এবং মানে তাদের যা মোগলাই খাওয়া দাওয়া এবং অ্যারেঞ্জমেন্ট সবই আমার মনে হয়েছে যে এই মোগলাই অ্যারেঞ্জমেন্ট এখনো আছে। আচ্ছা আবিদ ভাই একটু বলেন, আপনার প্রতিক্রিয়া একটু শুনি। আবিদুর রহমান ভাই, আপনি তো এই যে দুটো দৃশ্য আমরা দেখালাম, প্রতিক্রিয়া হচ্ছে আসলে, জি আবিদ ভাই বলেন। প্রতিক্রিয়া হচ্ছে ইন্ডিয়ায় যে আমরা গেলাম, আসলে আসাদ ভাই বলেছেন যে এখানে মুসলমানদের স্থাপনা দেখিয়ে তারা রেভিনিউ গুলো নিচ্ছে, কিন্তু আসলে মুসলমানদের এই হিস্ট্রি গুলো এটা আসলে সুন্দরভাবে সংরক্ষণ হচ্ছে না। এখানে আমরা যে লাইটের শো দেখলাম এর মধ্যেও ইতিহাস বিকৃত। আমরা যে দিল্লি জামে মসজিদের ব্যাপারে আমাদের যে আশা ছিল, আমরা যেটাকে আগে মনে করতাম বিশাল একটা কিছু, কিন্তু স্থাপনাটা বিশাল,
অনেক অপরিচ্ছন্ন দেখেছি আমরা। সেখানে সুন্দর করে পরিষ্কার করা হয় না, মানে সেখানে যেন মুসলমানরা যে টোটাল ইয়েতে অবহেলিত। ভারতে দিল্লি জামে মসজিদের অপরিচ্ছন্নতা দেখলেই একজন মানুষ এটা স্বাভাবিকভাবে বুঝতে পারবে, সচেতন মানুষ বুঝতে পারবে। জি, ইব্রাহিম বাহারি, আপনি তো পৃথিবী বিভিন্ন প্রান্তরে ঘুরেছেন, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন মহাদেশেও আপনার বিচরণ। সেই তুলনায় এই যে ভারত সফরে 14 দিনের, আপনি একটু কম্পেয়ার করেন, আপনি কেমন লেগেছে এবং আমাদের এই সফরের আমরা শেষের দিকে। জি জি, আসলে দিল্লি শব্দটা শোনার সাথে সাথে মনে হয় অনেক বড় কিছু, অনেক বড় কিছু মনে হয়, যে দিল্লির প্রভাব এবং এর আভিজাত্য অনেক বড়। বাস্তবে হচ্ছে দিল্লির যে রাস্তাগুলো সেই 800 বছর আগে করা, সেই রাস্তাগুলো এখনো যদি দেখা যায় অনেক অনেক চওড়া, অনেক বড়। আর দিল্লি যে ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলা হয়, দিল্লির জামে মসজিদ, এগুলার আবয়ব, এগুলার স্থাপত্য শৈলী, এগুলার বিস্তার, এগুলার পরিধি, এসব কিছু দেখলে এখান থেকে একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায় যে মুসলমানদের চিন্তা এবং তাদের মানে বরাদ্দ যে কত বেশি ছিল, তারা যে কত ব্যাপক ভাবে মানুষ এবং সমাজের উন্নয়ন করেছিল এবং তাদের টার্গেটটা কি ছিল। জাযাকাল্লাহ। আজ আমি একটু কবি আসাদ বিন হাফিজ, শেষের দিকে আপনার কোনো কথা আছে কিনা? আমি অনুষ্ঠান শেষের দিকে আপনার এই টোটাল পর্বের ব্যাপারে আপনার, জি আসাদ ভাই কিছু বলবেন? ডাউন হয়ে গেছে, আমাকে মানে থামতে বলতেছে, আমি এরপরে কিছু কথা বলবেন? আপনার সমাপনী কোনো কথা আছে আপনার? না, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ওবায়দ ভাই, একটু শেষে আপনার কোনো কথা আছে কিনা এই পুরা ইতিহাস এবং আমাদের ট্যুর সবকিছু নিয়ে আপনার ক্লোজিং কিছু কথা যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই পুরো প্রোগ্রামটা দেখার সময় আমি কিছুটা নস্টালজিক হয়েছি, কিছুটা স্মৃতিকাতর হয়েছি, এবং এই স্মৃতিকাতরতার মূল কারণটা হলো আমরা যেন আমাদের বিগত 1000 বছর আগের ইতিহাসের কাছে ফিরে গেছি। আমরা একটা জিনিস খেয়াল করি যে মুসলমানরা যে ভারতীয় উপমহাদেশ শাসন করেছেন, তাদের মনটা ছিল আকাশের মতো উদার, তাদের চিন্তার গভীরতা ছিল সমুদ্রের মতো গভীর, এবং তাদের প্রতিটি স্থাপনার মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত দালান কোঠা রয়েছে, কুতুব মিনার রয়েছে, যে সমস্ত সিকরি রয়েছে, আপনি যেদিকে তাকান না কেন সেখানেই দেখতে পাবেন যে বিশালতা, আমাদের এই হৃদয়ের বিশালতা দিয়ে আমরা একসময় ভারতীয় উপমহাদেশ শাসন করেছি। আমরা মনে করি যে ভারতীয় উপমহাদেশের এই ঐতিহ্যকে এখনো ধরে রাখার প্রয়োজন রয়েছে। আমরা আলাদা আলাদা দেশ হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই উপমহাদেশের মানুষ আমাদের ধর্মীয় বিশ্বাসগুলোকে যার যার জায়গায় রেখে, আমরা স্ব ধর্মকে সমুন্নত রেখে, ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বিশাল ভারতের যে বিভিন্ন দেশগুলো আমরা রয়েছি, আমরা একটি অসাধারণ সাম্যের সম্প্রীতির পৃথিবী গড়ে তুলতে পারি। আর এই সফরের বাকি এপিসোডের জন্য অপেক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। জাযাকাল্লাহ। মানে অনেক দর্শক একটা দুটো গান গাওয়ার জন্য বলেছিলেন। দর্শক, আসলে তো গানের অনুষ্ঠান করি, আমি শিল্পী মানুষ, কিন্তু আজকে যে বিষয়টা ছিল সেই বিষয়টা আমাদের ইতিহাস রিলেটেড। কারণ আমাদের কিন্তু আমরা যদি আমার শিকড়ের সন্ধানে না যাই, আমরা যদি আমাদের মূলটাকে না জানি, তাহলে মানে একটা জাতি কিন্তু কখনোই সমৃদ্ধ হতে পারে না। এবং পরাধীনতার জন্য এটাই যথেষ্ট, সে যদি তার অতীতকে ভুলে যায়। সুতরাং সে অতীতকে জানানোর জন্য আমি চেষ্টা করেছি, কারণ এটা একদম একটা নিরস প্রোগ্রাম বলা যায়, কিন্তু অনেক দর্শকই এই প্রোগ্রামের মধ্যে নিবিড়ভাবে ছিলেন, কারণ আমরা কিছু সিরিয়াস দর্শকও তৈরি করতে চাই। কারণ হচ্ছে যে আমাদের দেশ, আমাদের সমাজ সংস্কৃতিকে বাঁচাতে হবে, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে আমাদের ভাবতে হবে। এবং আপনারা এটা নিশ্চয়ই একমত হবেন যে এই যে আমরা নবাব সিরাজউদ্দৌলার যে বিষয়গুলো দেখালাম, এবং সেই যে তার যে মুর্শিদাবাদের মানুষের বিশ্বাসঘাতকতার জন্য যে এই যে 200 বছরের গোলামি, সেই 200 বছর গোলামির পরেও কিন্তু আমাদের
এই অঞ্চলের মানুষটা কিন্তু প্রতিরোধ করেছে। সে তিতুমির, শাহজালাল, শামাকদম তারা কিন্তু প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে। প্রতিরোধ আন্দোলনের ফলেই কিন্তু একটা পর্যায়ে কিন্তু এই ব্রিটিশদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। সুতরাং এই যে আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমাদের বুকে ধারণ করতে হবে। আমরা যেন ইতিহাস থেকে শিখে পাঠ করে আমরা আমাদের পথ রচনা করি, সে চেষ্টা করতে হবে। আমি শেষে একটি গান পরিবেশন করি আপনাদের অনুমতি নিয়ে। একটা গান পরিবেশন করি দর্শকদের জন্য। জি। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। জাযাকাল্লাহ। দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় নিরস বিষয়ের সাথে যুক্ত ছিলেন আপনারা, কিন্তু আমি মনে করি যে এর মধ্যে অনেক তথ্য উপাদান ছিল, কারণ এগুলো একদম সরেজমিনে আমাদের অভিজ্ঞতা অর্জন। এবং আমি সম্মানিত ওবায়দ ভাই, তারপরে আবিদ ভাই, ইব্রাহিম বাহারি ভাই, তারপরে আসাদ ভাই এবং শাহজাহান কবি অবশ্যই এই মুহূর্তে যুক্ত নাই, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানে যুক্ত ছিলেন, তো ইনশাআল্লাহ আগামী তো আমার আমন্ত্রণে আপনাদের সহযোগিতা পাবো, এই আশা ব্যক্ত করে দর্শক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।